ভোট পরবর্তী অশান্তি মামলা সরানোর আবেদনে সিবিআই কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। সিবিআই কে তীব্র ভর্ৎসনা, কারণ এই বাংলা থেকে সরানোর আবেদন করেছিল বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে। সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ভোট পরবর্তী শুনানি প্রক্রিয়া। সিবিআই সেই আবেদনেই কি বললেন দেখুন, কি বললেন বিচারপতিরা সিবিআই কে, তাতে একেবারে আবেদন প্রত্যাহার করতে বাধ্য হলো সিবিআই। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, বিচারপতিদের পক্ষ থেকে কি কি বলা হলো? দেখো, আজকে বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসির বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সিবিআই তরফ থেকে আবেদন করা হয়েছিল যে ভোট পরবর্তী হিংসা মামলায় বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত তারা জামিন পেয়ে যাচ্ছেন এবং বিচার পদ্ধতি প্রভাবিত করার অভিযোগ উঠছে, সেই জন্য অন্য রাজ্যে মামলা শোনানোর আর্জি জানিয়েছিল সিবিআই। এই পরিপ্রেক্ষিতে বিচারপতিরা তারা প্রথমেই প্রশ্ন করেন যে আপনারা কি বলতে চাইছেন যে বাংলার সব আদালতেই এরকম প্রতিকূল পরিস্থিতি, এবং তারপরে তারা বলেন যে ধরুন যদি আমরা আপনাদের এই আবেদন মেনে যদি অন্য রাজ্যে মামলা স্থানান্তর করে দিই, তার মানে আমরা শিলমোহর দিচ্ছি এই বক্তব্য যে পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি এবং বিচার পদ্ধতি কাজ করছে না সেখানে। আপনার আধিকারিকরা কোনো রাজ্যকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এটা বলবেন না যে সমগ্র বিচার পদ্ধতি কাজ করছে না। নিম্ন আদালতের বিচারক এবং বিচার বিভাগীয় আধিকারিকরা এখানে এসে নিজেদেরকে ডিফেন্ড করতে পারেন না। সার্বিকভাবে গত বেশ কিছু ঘটনা যেভাবে রাজ্যের সমস্ত আদালতের বিরুদ্ধে কলঙ্কজনক অভিযোগ করা হচ্ছে, তার বিরুদ্ধেও আজকে কিন্তু সোচ্চার হন দুই বিচারপতি। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের সার্বিক বিচার পদ্ধতিকে প্রতিকূল পরিবেশ রয়েছে বলে বারবার অভিযোগ জানাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গের আদালতগুলির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করছে। এবং এরপরেই কিন্তু যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু ছিলেন, তিনি বলেন যে এরকম কোনো সন্দেহ প্রকাশ করা হচ্ছে না সমস্ত আদালতের বিরুদ্ধে, এবং তারপরে নিজেদের আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই। বেশ, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন আমাদের প্রতিনিধির মাধ্যমে কিভাবে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে, এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ বিচারপতিদের মুখ থেকে এসেছে সিবিআই এর বিরুদ্ধে। দেখুন, এই ঘটনাটা হচ্ছে ইলেকশন পরবর্তী হিংসা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। আপনারাও অনেক রিপোর্ট করেছেন যে 2021-এর নির্বাচন, যেখানে সমস্ত কিছু শক্তি নিয়ে বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল, তাদের অর্থবল, তাদের প্রধানমন্ত্রী, তাদের সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, সব নেতা নেত্রী সব নিয়ে, কিন্তু পরে দেখা গেল সেইটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন একা, এবং সেই অবস্থাতে পরবর্তী ক্ষেত্রে তারা একটা অভিযোগ করলেন যে নির্বাচন পরবর্তী অনেক হিংসা হয়েছে। আমরা বলেছিলাম যদি কোথাও হিংসা হয়ে থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা কমপ্লেন করলে পুলিশ নিশ্চয়ই তা তদন্ত করবে, দেখবে। এবং এনসিআরবি রিপোর্টে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা অন্য রাজ্যের থেকে অনেক ভালো, কিন্তু সেখানে আমাদের এখানকার বিজেপিদের চাপে মুখ রক্ষার জন্য সিবিআই তদন্ত হয়, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, সিবিআই হই হই করে নেমে পড়ে, অনেক ন্যারেটিভ তৈরি হয়, তথ্য দিয়ে বুঝাবার চেষ্টা করা হচ্ছিল যেন সাংঘাতিক একটা কিছু হয়েছে। আর আজকে 3 বছর হয়ে গেছে সেই ঘটনার পরে, আজকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা সমস্ত ভাবে বলছে যে সিবিআই এর তদন্ত অন্তঃসার শূন্য, তাদের তদন্তের রূপরেখা নেই, তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে এই নির্বাচন পরবর্তী হিংসার ব্যাপারগুলি। এবং এক্ষেত্রেই আমরা বলছি যে সিবিআই বলে চিৎকার করে একটা জনমানসে ন্যারেটিভ তৈরি করা যায়, কিন্তু কাজের কাজ কি তাতে হয়? ওকে, এখানকার পুলিশই ভালোভাবে তদন্ত করতে পারে, অন্যায়ের বিচার করতে পারে। আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই কথা বলেছেন। ধন্যবাদ। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র এবং বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, শুনলেন যে বারবার আপনারা সিবিআই করেন, কিন্তু তৃণমূল বলছে আসলে সিবিআই তদন্ত অন্তঃসার শূন্য, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও বলছে এটা তাদের দাবি।
দেখুন, আজকে সুপ্রিম কোর্ট কোন শব্দবন্ধ ব্যবহার করে যেটা আমার জানা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস শব্দবন্ধগুলো একটু বলবো, শব্দবন্ধগুলো একটু বলবো। বলুন বলুন বলুন। সেটা হচ্ছে যে সিবিআই রাজ্য থেকে এই মামলাগুলো সরানোর জন্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। তাতে সুপ্রিম কোর্ট বলেছে এটা খুব দুর্ভাগ্যজনক যে আপনারা ভাবছেন যে ওই রাজ্যের সমস্ত কোর্টই হচ্ছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রায় দেয় এবং সবাইকে জামিন দিয়ে দেয়। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা একেবারে মানে অন্তঃসার শূন্য এই সমস্ত আপনাদের যে দাবি সেই দাবিগুলো, এবং তারপরে সিবিআই প্রত্যাহার করতে আবেদন প্রত্যাহার করে। প্রথম বিষয় হলো, আমি সিবিআই এর মুখপত্র নই, কোন আধিকারিক নই। সিবিআই কে সুপ্রিম কোর্ট কি বলেছেন তার উত্তর সিবিআই দেবে। আমি একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করছি যে মাত্র 3 দিন আগে দক্ষিণ 24 পরগনার লোয়ার কোর্টের বিচারপতি চিঠি লিখে জানিয়েছেন যে তিনি একটা অস্বস্তিকর এবং আতঙ্কের আবহে আজকে তিনি সেখানে বিচার ব্যবস্থা পরিচালন করতে বাধ্য হচ্ছেন। পক্সো মামলার রায় যদি পক্ষে না যায়, কেউ তাদের অখুশি হয়, তাতে তারা আক্রমণ করছে এবং তাদের পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই রাজ্যে বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হয়, বিচারপতিকে তার নিজের বিচার কক্ষের মধ্যে ম্যান হ্যান্ডেল করা হয়। তৃণমূল বলছে আপনারা সিবিআই করেন, কিন্তু সিবিআই অন্তঃসার শূন্য তদন্ত করে। আমরাও তো বলছি সিবিআই এর তদন্তের গতি আরো বাড়াতে হবে। আমরা বেশি আবার তদন্তের গতি বাড়লে দেখবেন গোটা মন্ত্রিসভার বৈঠকটাই জেলের মধ্যে হবে। একটু অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর প্রতি, ইডির প্রতি, ইনকাম ট্যাক্সের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি, ভারতের সংবিধানের প্রতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা আছে। ঠিক সময়ের উত্তর তৃণমূল কংগ্রেসকে পেয়ে যাবে। ধন্যবাদ। ইডির আবেদনও খারিজ হলো আজকে সুপ্রিম কোর্টে। মলয় ঘটককে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল ইডি, সেই আবেদনও খারিজ করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে, কি বলা হলো। দেখো, আজকে মলয় ঘটক তাকে ইডি মামলায় যাতে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় সেই আবেদন জানিয়ে তিনি এর আগে একটি মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে, এবং দিল্লি হাইকোর্ট সেই বিষয়ে তাকে অনুমতি দিয়েছিল। দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতের দ্বারস্থ তারা হয়েছিলেন, এবং আজকে প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হয়। এবং যেহেতু এই মামলা 181 দিন দেরিতে তারা করেছেন, অর্থাৎ দিল্লি হাইকোর্টের যে রায় ছিল তার 181 দিন বাদে এই আবেদন তারা করেছেন, সেই কারণে ডিলে হওয়ার কারণে এই মামলা খারিজ করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। ফলে দিল্লি হাইকোর্টের যে রায় সেই রায় বহাল রইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে। বেশ। আর আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ছত্তিশগড়ের মাওবাদী হানায় যারা প্রভাবিত তাদের সঙ্গে, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বললেন এবং সেখানে বললেন 2026-এ মাওবাদী আর থাকবে না এ দেশে। 2026-এ মাওবাদী মুক্ত ভারত হবে। কি বললেন দেখুন। कि नक्सलवाद को और नक्सलवाद के विचार को, दोनों को मूल समेत हम इस देश से उखाड़कर फेंक देंगे और शांति को प्रस्तावित करेंगे। छत्तीसगढ़ की तरह कई सारे राज्यों में एक जमाने में नक्सलवाद ने पैर पसारे थे, और अब आप मुड़कर देखते हैं तो बस्तर के 4 जिले छोड़कर पूरे देश में नक्सलवाद को समाप्त करने में नरेंद्र मोदी सरकार को सफलता मिली है। 31/3/2026 के दिन को नक्सलवाद को इस देश से आखिरी सलाम करने का समय सुनिश्चित कर दिया गया है। मैं विश्वास दिलाता हूं कि उसके पहले नक्सलवाद को समाप्त कर देंगे। এবার এই রাজ্যের কিছু খবর দেখাবো, যেমন নাকাশিপাড়ায় কুপিয়ে খুন কেন, কিভাবে, একটা ছোট্ট ব্রেকের পর।